সৌন্দর্যের ভূমি চীনের সিজাং থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলা, সিআরআই বাংলা এবং সিএমজি ঢাকা স্টুডিও পেজ থেকে। আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবেদ ঐশী। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি চলন্ত ট্রেনে আছি। আমরা আছি মূলত হচ্ছে নিংচি থেকে চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা রাজধানীতে যাচ্ছি। আমরা সেই পথে আছি। আজকে আপনাদের সঙ্গে আমরা কিছু বিষয় নিয়ে গল্প করব, কথা বলবো, আড্ডা দিব। আমার সঙ্গে দুইজন অতিথি আছেন। আমি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা মূলত কয়েকটি দেশের সাংবাদিক প্রতিনিধিরা মূলত আমরা চায়না মিডিয়া গ্রুপের আমন্ত্রণে চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে আমরা ভ্রমণে এসেছি এবং আমাদের আসলে 3 থেকে 4 দিনের মতো আমরা এখানে আছি। তো আমাদের আসলে খুব টাইট শিডিউল থাকার কারণে আমরা এই কতদিন আসলে আপনাদের সঙ্গে সরাসরি আসার যে ইচ্ছা ছিল সেটা এখন পর্যন্ত হয়নি। তবে আমরা আজকে সেই সময়টা পেয়েছি। আমরা যেই যাত্রাটা করছি লাসায়, সেটা খুব লম্বা একটি পথ এবং আমরা সেই সিজাংয়ের যে সৌন্দর্যের ভূমি, আমরা যেটা শুরুতেই আপনাদেরকে বললাম, সেই সৌন্দর্যের ভূমির কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা কোথায় গিয়েছি, আমাদের সফরের বিভিন্ন অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের গণমাধ্যম কর্মী 71 চ্যানেল 71-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ইশরাত আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে উপস্থিত আছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের ডিরেক্টর ইয়োকো আনিবে আনন্দি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। সবাই ভালো আছেন? দর্শক, আমরা আপনাদেরকে বলেছি যে এর মধ্যে যে আমরা যে ট্যুরটা দিচ্ছি সেই ট্যুর সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য সম্পর্কে জানাবো। পাশাপাশি কিন্তু আমরা আসলে আমাদের এই যে সফরটা আমরা কি দেখলাম, আমাদের আসলে চিন্তা ভাবনা এখানে আসার আগে অনেক অন্যরকম ছিল। কিন্তু যখন আমরা সরাসরি চীনের সিজাং দেখতে পাচ্ছি, আসলে আপনাদেরকে যদি এক কথায় বলি, পাহাড়ে ঘেরা একটা রাজ্য। আমি যদি একটু বলি যে নিংচি থেকে লাসার যে দূরত্ব সেটি হচ্ছে 400 কিলোমিটার। তো এই পুরো পথটিতে আসলে পাহাড়ে ঘেরা এবং আমরা কিছুক্ষণ পরে আসলে টানেল পাবো এবং সেই টানেল কে ঘিরেই হচ্ছে আমরা টানেল, তারপরে হচ্ছে আবার পাহাড়, এরকম করেই পুরোটা পথ। তো আমরা সেটাও হয়তো আপনাদের সাথে কিছু সময় দেখাবো এবং গল্প করব। তো শুরুতেই আসলে আমি একটু ইশরাত আমিনের কাছে যেতে চাই যে আমরা তো শুরুতে বেইজিং এসেছি, তারপর বেইজিং থেকে লাসায় এসেছি এবং লাসা থেকে আমরা আরেকটি শহর নিংচিতে সফর করলাম এবং ফাইনালি আজকে আমরা নিংচি থেকে আবার লাসাতে যাচ্ছি। তো আমরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছি, সরাসরি দেখার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গা থেকে আপনার অনুভূতি একটু শুনবো। আমার অনুভূতি আসলে আমি কতটুকু ভাষায় প্রকাশ করতে পারবো বা দর্শককে বোঝাতে পারবো আমি জানি না, কিন্তু আমি যতটুকুই বোঝানোর চেষ্টা করি। কারণ এই জায়গাটায় আসার আগে এই জায়গার সৌন্দর্য সম্পর্কে আসলে আমার কোনো ধারণা ছিল না। কারণ এখানে খুব কম মানুষ আসে, আমরা সেরকম কোনো ভিডিও, ছবি এগুলো আসলে সচরাচর দেখা যায় না। এই জন্য এইখানকার যে সৌন্দর্য এটা সম্পর্কে আমার একদমই অভিজ্ঞতা ছিল না। চায়না মিডিয়া গ্রুপ যখন আমাকে এরকম একটা সুযোগ করে দিল আপনাদের সাথে আসার জন্য, তখন আসলে আমি বেশ এক্সাইটেড ছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে এখানে উচ্চতা অনেক বেশি, আমাদের শারীরিক এক ধরনের অস্বস্তি হতে পারে, কিন্তু তারপরও এই জায়গাটা দেখার যে নেশা, একটা আগ্রহ, ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি এই জায়গা সম্পর্কে, আমি লোভ সামলাতে পারি নাই। তো যাই হোক, আমি চায়না মিডিয়া গ্রুপের দুইজন কর্মী, খুবই অসাধারণ দুইজন কর্মী, এবং আরেকটা চ্যানেলের আরেকজন আছেন আমাদের সাথে। আমরা একটা গ্রুপ, আমাদের জার্নিটা শুরু হয়েছিল 24 তারিখ রাতে। খুব সুন্দর একটা জার্নি শুরু হয়েছিল আমাদের। আমরা আসলাম অনেক নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। বেইজিংয়ে পৌঁছানোর পরে ক্লান্ত ছিলাম, কিন্তু তারপরে ওই যে একটা নেশা, সিজাং প্রদেশ দেখবো, পাহাড় ঘেরা পৃথিবীর ভূস্বর্গ দেখবো, ওই এক্সাইটমেন্টের কারণে না আমাদের ক্লান্তিগুলো ছিল না। তারপরে যখন আমাদের সাথে আমাদের ম্যাডাম জয়েন করলেন, সিএমটির যে বাংলা বিভাগের প্রধান, ম্যাডাম জয়েন করার পর ক্লান্তি পুরোই চলে গেছে, যেটা সত্যি কথা। কারণ ম্যাডাম আসার পর ম্যাডাম এত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করলেন,
আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। আমি এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আগেও চায়না এসেছি। চীন জাতির মধ্যে একটা ব্যাপার হচ্ছে তারা আন্তরিকতার দিক থেকে সবসময় আমরা শুনে আসি যে বাঙালিরা বা বাংলাদেশিরা অনেক বেশি আন্তরিক, কিন্তু এখানে আসার পর আসলে আমার ধারণা আরো অনেক পাল্টেছে। এখানকার মানুষ অনেক বেশি আন্তরিক, বাংলাদেশের মতোই কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা এর থেকেও হয়তো বা বেশি আন্তরিক। তারপরে ম্যাডামের সাথে আমরা লাসায় নামলাম। লাসার সৌন্দর্য বর্ণনা করতে হলে এইভাবে বর্ণনা করতে হয়, যখন আমরা এয়ারপোর্টে ল্যান্ড করব, ল্যান্ড করার আগের যে এক ধরনের ভিউ আমরা প্লেন থেকে দেখতে পাচ্ছিলাম, এটা দেখার পর মনে হচ্ছিল আমি কোথায় যাচ্ছি, এটা কি আসলে পৃথিবী নাকি পৃথিবীর বাইরের কোনো গ্রহ, তাই না? মানে আপনি আরো আমার সাথে এই অনুভূতিগুলো, আমরা যেহেতু একসাথেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, আপনি আরো ভালো বলতে পারবেন। তারপরে সেই পাহাড় ঘেরা বরফে ঢাকা পাহাড়, এগুলোর মধ্যে দিয়েই আসলে আমরা ল্যান্ড করলাম। করার পরে লাসা শহর ঘুরে, এত সুন্দর একটা রাস্তা, এয়ারপোর্ট থেকে আমরা যে হোটেল পর্যন্ত গেলাম, এই রাস্তার সৌন্দর্য বর্ণনা করতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি জানি আপনি আরো সুন্দর করে বলতে পারবেন। পুরোটা রাস্তা জুড়েই বারবারই একটা কথাই আমরা বলছিলাম, এত সুন্দর, পৃথিবী এত সুন্দর হয়। এই যে একটা ব্যাপার, এই যে একটা উপলব্ধি, এটা একদম হোটেল পর্যন্ত। এবং আপনি দেখেন জাস্ট একটা স্টেশনে এখানে ট্রেন থামলো, কিন্তু পাহাড়ে ঘেরা, মানে জাস্ট পাহাড়ে ঘেরা সৌন্দর্য কিন্তু আমাদের জন্য একটু রেয়ার, কারণ আমরা তো আসলে বাংলাদেশে পাহাড়ের পরিমাণটা খুবই কম। তো সেই জায়গায় যখন আমরা সিচাংয়ে ঢুকলাম, আমার কাছে মনে হয়েছে পুরো সিচাংটাই পাহাড়, মানে পাহাড়ের একটা রাজ্য বলা যায়। তো সেখানে আমি যদি একটু মানে ম্যাডামের কাছ থেকে আমি যদি একটু জানতে চাই, আনন্দী ম্যাডামের কাছ থেকে, যে ম্যাডাম এরই মধ্যে আমরা অনেক জায়গায় ঘুরে ফেলেছি, আমাদের বেশ কিছু নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে এখানে এসে। আপনি যদি খুব ছোট করে একটু এই স্বায়ত্তশাসিত প্রদেশ, এটা নিয়ে যদি খুব ছোট করে একটু আমাদেরকে ব্রিফ করেন, আমাদের দর্শকরাও সেটা জানতে পারবে, তাহলে হয়তো বা পরবর্তীতে আমরা আবার আমাদের অভিজ্ঞতাগুলো বললাম। এই শহরটা কেমন, এই শহরের অর্থনৈতিক অবস্থা কেমন, এই শহরে যারা বসবাস করছেন তাদের আসলে মেইন পেশা কি, তারা কিভাবে জীবনযাপন করেন। আচ্ছা, আমাকে একটা বড় প্রশ্ন দিয়েছেন, আমাকে বলে সংক্ষিপ্ত উত্তর দিতে। কঠিন না? আমরা তো 25 তারিখে সিজাং পৌঁছেছি, এখন পর্যন্ত 3-4 দিন হয়েছে। তো এই 3-4 দিনের মধ্যে আমরা যে কয়েকটা জায়গা এসেছি, আমি সংক্ষিপ্ত পরিচয় দিই। চীনে মোট 5টি সংখ্যালঘু জাতিদের স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, সিজাং হলো তার মধ্যে অন্যতম। আজকে আমরা যে লিঞ্চি থেকে দেড় গলি রাস্তা চলে যাচ্ছি। লিঞ্চি হলো সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটা নামকরা এবং জনপ্রিয় এবং খুব আরামদায়ক একটা শহর, জেলা পর্যায়ের একটা শহর। কিন্তু আপনারা সেখানে গিয়ে মনে হয় তা দেখে বোঝা যায় না এটা জেলা পর্যায়ের শহর, মনে হয় একটা আধুনিক। এবং ওখানে রাস্তা ভবনগুলো দেখি তো আধুনিক। আমি একটু সার্চ করেছি ওখানে তথ্যগুলো, তা দেখে আমারও একটু নতুন জ্ঞান অর্জন করেছি। সিজাং একটা বড় জায়গায়, কিন্তু এখানে 80% বনাঞ্চল তো লিঞ্চি শহরের আশেপাশে। সেই জন্য আমরা ওখানে গিয়ে দেখছি তো পাহাড়গুলোর উপরে অনেক গাছপালা আছে, কিন্তু এখন আমরা আস্তে আস্তে সিজাং রাস্তার দিকে আসছি, এখানেই পাথর পাহাড়, এখানে গাছ বড় গাছ নেই। সেই জন্য ওখানে লিঞ্চি এমনিতে সমুদ্র উচ্চতাও কম, সেটা 2000 উপর, 3000 মতো, কিন্তু রাস্তা শহর সেটা 3600 মতো। সেই জন্য আমরা রাস্তা ওখানে গিয়ে শ্বাসের একটু সমস্যা হয়, কিন্তু লিঞ্চি সেখানে তত সমস্যা হয়নি। সেই জন্য ওখানে আমরা প্রথমবার গোসল করার সাহস পেয়েছি, তাই না? কারণ যারা সিজাং আসার পর সবসময় এখানকার লোক আপনাদেরকে বলেন আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রথম 2-3 দিন গোসল করবে না, না হলে খুব মাথা ব্যথা হয় বা শ্বাস নিতে কষ্ট বা ক্লান্তি জ্বর আসতে পারে, জীবনে একটা ঝুঁকি থাকে। কিন্তু লিঞ্চি গেলে আমাদের এই সমস্যা হয়নি। ওখানে শুধু জান জাতির লোকেরা বসবাস করেন তা নয়, ওখানে আমরা দেখছি হান জাতির লোকরা আছে এবং
রোপা জাতির রোগ আছে, আর ওখানে আরেকটা তংরেন জাতির রোগ আছে। এবং বিশেষ করে ওখানে আমরা আজকে আলাপ করেছি যে সিচুয়ান প্রদেশ থেকে অনেক লোক ওখানে গিয়ে ব্যবসা করেন, এবং ওখানে আর্থিক অবস্থা ভালো। ম্যাডাম, আমি একটু আপনার সাথে যোগ করতে চাই যে আপনি বলছিলেন যে 5টা স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে সিজাং একটি, এবং এই যে সিজাংয়ে আসা বা আমাদের যে টোটাল এই যাত্রাটা, আমি একটু যদি আমার দর্শকদেরকেও একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের এই সফরটি মূলত কেন, হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের সফরটি আসলে কিভাবে বা কোত্থেকে শুরু হয়েছে। আসলে আমরা চায়না মিডিয়া গ্রুপের আমন্ত্রণে কয়েকটি দেশের গণমাধ্যম কর্মীরা যে আমরা এই সফরে এসেছি, মঙ্গোলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া এবং হচ্ছে কম্বোডিয়া, এই নেপাল, এই কয়েকটি দেশের 20 জন গণমাধ্যম কর্মী সহ আরো বেশ বড় একটি সংখ্যা বলা যায় আমরা এই সফরে এসেছি, এবং বিভিন্ন জায়গা আসলে সিজাং এর বিভিন্ন জায়গায় এই সফরের অংশ রাখা হয়েছে। তো আমাদেরকে আমি এই বিষয়টি একটু আমার না বললেই না, যে আপনি যখন বলছিলেন যে তারা আমাদেরকে যে ওয়েলকামিংটা করেছে, মানে আমরা আসার পরে আমার ভালো লাগার জায়গা তৈরি হয়েছে যে মানে সিজাংয়ে জাস্ট লেন করার পরে আমাদেরকে যেভাবে রিসিভ করা হয়েছে, মানে প্রতিনিধি, বাইরের যে প্রতিনিধি হয়ে আমরা এসেছি এবং আমাদেরকে যে রিসিভ করা হয়েছে যে সম্মান দিয়ে, এটা আসলেই মানে খুবই ভালো লাগার মতো, মানে এইটা বলে বোঝানোর মতো। হ্যাঁ, তোমার একটা কথা আমার মনে পড়েছে, আমরা বিমানবন্দর থেকে নামানোর পর ওখানে স্থানীয় কর্মকর্তা বিমানবন্দরে এসে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। তখন আপনাদের কি দিয়েছেন? হাতা। হ্যাঁ, আমাদের সেটা সাতা ওনার নাম হলো হাতা। সেটা দেওয়ার সময় আপনাদেরকে কি বলেন? এখানে তিব্বতীর একটা ভাষায় এখানে আমরা অনেক জায়গায় এই কথাটা শুনেছি, বাংলা নমস্কার বা শুভেচ্ছার মতো। ম্যাডাম, দর্শকদের কিন্তু একটা প্রশ্ন এর মধ্যেই হয়তো বা দর্শকদের মনে চলে এসেছে যে আমার তোমার সাথে ম্যাডাম বসে এত সুন্দর করে বাংলা ভাষায় সবকিছু বলছে, এটা কিন্তু দর্শকদের মনে প্রশ্ন আসবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি এবং ঐশী আমরা দুজন কিন্তু বাংলা বলার সময় অনেক ছোট ছোট ইংলিশ ওয়ার্ড চলে আসে, ইংলিশ শব্দ, কিন্তু ম্যাডাম কিন্তু যখন বাংলা বলছেন পরিপূর্ণ বাংলা, একদমই বাংলা বলছেন। ম্যাডামের বাংলায় কোনো ইংলিশ শব্দ এখন পর্যন্ত আমি শুনি নাই। এই ব্যাপারটাও আমাদের কিন্তু মানে হ্যাঁ, আমাদের এই ব্যাপারটা খুব শিক্ষণীয়। এই চীনে প্রত্যেকটা মানুষ তারা নিজের ভাষা চর্চা করে, তারা এটা বিশ্বাস করে যে নিজের ভাষা যদি খুব সুন্দর করে বলা যায় তাহলে পুরো বিশ্ব জয় করা যায়, তাই না ম্যাডাম? আমরা ভাষা দিয়ে পুরো বিশ্ব জয় করবো এমন কথা আমরা ভাবিনি, এটা প্রথম শোধ করতে হয়। কিন্তু আমরা চেষ্টা করি নিজের মাতৃভাষা তার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি, এবং এটা বাংলা ভাষা তো বিশেষ একটা মূল্যবান ভাষা, কারণ আপনার বিশেষ ইতিহাস আছে, সেই জন্য বাংলা ভাষাও সুন্দর ভাষা। আমিও মনে করি আপনার যে বাংলা ভাষার যে বাংলা ভাষাভাষী হিসেবে এটা এই ভাষাকে আরো ভালোভাবে প্রচার করা উচিত। ম্যাডাম, আপনি যে এত সুন্দর করে বাংলা বলেন, বাংলা গান নিশ্চয়ই আপনি পারেন। তো একটা লাইন কিন্তু সুন্দর গান করতে পারি না, কিন্তু বাংলা গান শুনতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমরা কি ম্যাডাম আমাকে একটা সুযোগ দেন। আমরা এখানেই তো পাহাড়ি অঞ্চলে আছি, বাংলা ভাষা কোনো পাহাড়ি সম্পর্কিত গান আছে? পাহাড় সম্পর্কে ম্যাডাম আমাদের একটা গান আছে যেটা পাহাড় সম্পর্কিত ঠিক না, কিন্তু ওটা আমাদের দেশ সম্পর্কিত। যেহেতু সামনে জুলাই মাস, 24 জুলাই যেটা বলে, তখন একটা গান আমাদেরকে খুব প্রবলভাবে নাড়া দিয়েছে। আমাদের সেই দেশাত্মবোধক গান, এটা কিন্তু আমাদেরকে অনেক উজ্জীবিত করেছে। মানে আমার কাছে তো মনে হয় যে আমার এই গান শুনলে এখন আমার মানে গুজবাম্প হয় যে আচ্ছা আমি সেই আমার 24 জুলাইয়ে চলে গেলাম। তো তুমি শুরু করো। ধান্যে পুষ্পে ভরা আমার দেশ বসুন্ধরা, তাহার মাঝে আছে যে
শেখ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে। এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। খুব সুন্দর। আরেকটু আছে, ওটা একটু শেষ করবো। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় পেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমায় ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বাংলাদেশ। খুব সুন্দর। এটা গান করতে করতে আবেগ পুরুত হয়েছে ম্যাডাম। একদমই ম্যাডাম, মানে এই গানটা এরকম যে আসলে যতবারই গাওয়া হয় মনে হয় কি আমার দেশের প্রতি ভালোবাসা, বিশেষ করে বিদেশে এসে দেশের পোশাক গান করতে আরো একটা বিশেষ অনুভূতি আসে। এবং গানের মধ্যে যে কথাটা আসছে সূর্যর কথা, তখন আমরা ঠিক গানে ঠিকই বের এসেছি, আকাশের উপরে সূর্য আমরা দেখতে পাচ্ছি, সূর্য আলো নিচে। আর এই গানের মাধ্যমে আসলে আমি ঐশী বিশেষ করে আবারও আমাদের 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে আরো একবার স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। একদমই। দর্শক, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা আসলে কেউই প্রফেশনাল সিঙ্গার না। এটা একেবারেই হচ্ছে মানে এক ধরনের অনুভূতি থেকে গাওয়া, যেহেতু আমরা বাইরের একটি দেশে ভ্রমণ করছি এবং ম্যাডাম শুনতে চেয়েছেন বাংলা গান, যেহেতু বাংলায় এত সুন্দর করে বলেন এবং বাংলা গান শুনেন, তো সেই জায়গা থেকে যেহেতু শুনতে চাওয়া এবং আমরা একটু চেষ্টা করা, তো নিশ্চয়ই আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এবার আমার প্রশ্ন করা পারা, ঠিক আছে? ঐশী তো আমাদের সিএমজি ঢাকা অফিসে এসেছেন 3-4 বছর হয়েছে। তো এই কয়েক বছর ধরে অবশ্যই তোর মনে মনে নিজে ভেবেছেন কবে আমাকে একবার চীনে পাঠান, যে ফল করতে বড় আগ্রহ ছিল। কিন্তু তুমি কখনো ভেবেছে প্রথমবার আসলে সিনজাং এমন একটা জায়গায় আসতে পাবেন? একদমই না ম্যাডাম। আমি যদিও চীনে আসা হয়তো বা ঠিক ছিল যে না আসা হবে, কিন্তু একদম প্রথম আসাটাই যে আসলে সিচাঙে আসা হবে এটা আমার একদমই কল্পনার বাইরে ছিল। এবং আমি একটু শেয়ার করতে চাই, আমি এই বিষয়টা যার সঙ্গে আসার আগে এবং এখানে আসার পরে আমি কয়েকজন চীনা আমাকে বলেছেন, এবং তার আগে বাংলাদেশিও কয়েকজন আমাকে বলেছেন যে তুমি খুব লাকি যে হচ্ছে তুমি সিচাং যেতে পারছো, মানে যেটাকে বাংলাদেশিরা তিব্বত বলে চিনে। মানে এইটা তো আসলে মানে মানুষের স্বপ্নের মতো থাকে, একটা স্বপ্নের মতো জায়গা, তো সেখানে তুমি যেতে পেরেছো। এবং আমি যদি
বলি যে আমি এখানে আসার পরে আমাকে একজন চীনা বলছিলেন যে আপনি আসলেই অনেক লাকি যে আপনি হচ্ছে সিচাংয়ের মতো একটা এত সুন্দর একটা মানে কষ্ট হয়েছে আপনাদের, কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করতে পারছেন। এটা আসলে সবার হয়ে ওঠে না, মানে এই সুযোগটা সবাই পায় না, কিন্তু আপনি সেটা পেয়েছেন। এটা সত্যি মানে এটা আমার জন্য অবশ্যই অনেক বড় পাওয়া যে হচ্ছে আমি এত সুন্দর একটি জায়গা দেখার সুযোগ পেয়েছি চায়না মিডিয়া গ্রুপের আমন্ত্রণে। তো এটা অবশ্যই আমার জন্য অনেক বড় একটা বিষয়। এবং সত্যি ম্যাডাম, হ্যাঁ চীনের সব কিছুই অনেক সুন্দর, কিন্তু সিচাংয়ের সৌন্দর্য বোধ হয় একেবারেই আলাদা। মানে আমি জাস্ট আসার পর থেকেই মানে আমি শুধু ইসরাত আমাকে বারবার বলছিলাম যে আপা মানে হারিয়ে যাওয়ার মতো, মানে ভাষা খুঁজে পাই না। যখনই পেছনে সামনে ডানে বামে যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়, এত সুন্দর। যেহেতু পাহাড় আমরা খুবই পছন্দ করি, তো এই জন্য বোধহয় বেশি একটু আর আজকের যে যাত্রাটা ম্যাডাম, এই যে আমরা লিংচি শহর থেকে আবার লাসাতে যাচ্ছি, আমাদের কিন্তু অনেক লম্বা সময়ের জার্নি, কিন্তু তার মধ্যে দেখো কত সুব্যবস্থা। এখানে প্রচুর খাবার রাখা হয়েছে, ম্যাডাম এগুলো আয়োজন করেছেন। যেহেতু আমরা একটা লম্বা জার্নি করব, আমরা কিন্তু আসলে অনেকক্ষণ ধরে এই যে টুকটাক করে খাচ্ছি, খেতে খেতে গল্প করছিলাম এবং এই এত সুন্দর নেচার দেখার সুযোগ পাচ্ছি। আমরা একই সাথে এরকম একটা নেচার দেখছি। মানে ট্রেনটা খুবই সুন্দর, আমরা ভিতরটা দেখাবো হয়তোবা। খুব পরিষ্কার, একদমই আমাদের দেশের ট্রেনগুলোতে একটু থাকে যে আমরা ওইভাবে মেইনটেইন করি না। দর্শকদের একটু জানাতে পারি, আমরা যে ট্রেনটাতে আছি সেটা কিন্তু চীনের একটা লোকাল ট্রেন, বাট এইটার সেবা বা এটার মান কেমন হয়তো আমরা সেটা দর্শকদেরকে বোঝাতে পারছি যে এটা কতটুকু মানে পরিচ্ছন্ন বা আরো যেসব সুবিধা এখানে আছে। কিন্তু দর্শকরা যেটা দেখতে পাচ্ছে এই মুহূর্তে যে আমরা এরকম একটা নেচারের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সামনে আমরা গল্প করছি, আবার আমাদের সামনে প্রচুর ফল, একদম মানে আমি কি বলবো যে এই ফলগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নাই, কোনো ফরমালিন নাই, যেটা আমরা সবসময় চিন্তা করে খাই যে একটা ফল খাবো এটার মধ্যে আসলে কতটুকু কেমিক্যাল বা কতটুকু ফরমালিন ইউজ করা হয়েছে, এগুলোর মধ্যে কিন্তু এগুলো কোনো চিন্তাই আসে না। আমি দেখলাম হুটহাট করেই সবাই খেয়ে ফেলছে। ম্যাডাম আমাদেরকে একটা বাজারে নিয়ে গেলেন, আমি দেখলাম বাজারে সবাই ফল কিনছে, সবাই খাচ্ছে, কারোর মধ্যে কোনো ওই টেনশন নাই। এবং ম্যাডাম আরো আমাদের জন্য অনেক কিছু কিনেছে, এই যে এগুলা, তাই না? এটা আমার প্রিয় খাবার। হ্যাঁ ম্যাডাম বলছিল ট্রাই করতে পারো। আমি এটা খাবো। এটা হচ্ছে যে এখানকার যে স্থানীয়, আমি একটু দর্শকদেরকে জানাই, এখানকার যে স্থানীয় আমরা যেটা গরু, মানে আমাদের দেশের গরু, কিন্তু আসলে এখানকার গরুর মধ্যে একটু ভিন্নতা আছে। কিরকম মানে তাদের যে দেহের কিছু অংশে কিছু লোম আছে বা কিছু অবয়বে একটু পার্থক্য আছে, কিন্তু আসলে গরু কিন্তু একই রকম। এই স্থানীয় গরুকে মূলত আমার মনে এখানে গরুর আকার বাংলাদেশের রাস্তায় যে দেখা গরু যে এখানকার বড়, একটু বড় হয়, লম্বা আছে। আর আমার মনে হয় এখানে শীত প্রধান দেশ হওয়ার কারণে ওই যে গরু টাইপ, মানে যেটা আমরা বাংলাদেশে বলি বনো গরু, এত এরকম আর কি। তো সেই গরুর দুধের মূলত এটা হচ্ছে চকলেট। এখানে এমনিতে মালভূমিতে সবজি ফল এগুলো একটু কম চাষ করা যায়, বিশেষ করে অতীতকালে প্রযুক্তি ব্যাপকভাবে জনপ্রিয়তা হয়নি, তখন আরো কম। সেই জন্য এখানকার মানুষ নিজের গায়ের যে পুষ্টিকর খাবার অর্জনের জন্য বেশি খান গরুর মাংসের তৈরি নানা খাবার, বিফ বা মাটন দিয়ে, তারপর দুধ জাতীয়। এখন যে আধুনিক পরিবহন ব্যবস্থা চালু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বা খুব সহজ পাওয়া যাচ্ছে অন্য অঞ্চলপ্রদেশ থেকে পাঠানো ফল, শাকসবজি, খুব দাজাত খাবার সব পাচ্ছি। এটা দর্শক আমি আপনাদেরকে টেস্ট করাতে পারছি না, এটা যে কি মজা। আমি বলি আমাদের দেশে আমরা পাউডার মিল্ক, যেটা গুঁড়া দুধ বলি, ওইটা যে একটা আছে না, ছোটবেলা আমরা খেতাম চিনি দিয়ে, অল্প একটু চিনি দিয়ে গুঁড়া দুধ মিক্স করে খেতাম, এটার টেস্টটা একদম ওইরকম। ম্যাডাম আমি এটা দেশে নিব, আমি এইটার আমার নামটা একটু দিয়ে, কারণ সব চাইনিজ লেখা, আমি অত বুঝি। আমি তোমাদের খাওয়ানোর জন্য আমি গতকাল বাজার থেকে প্রত্যেক আইটেম 2-3টা করে নিয়েছি, অনেক রকম অনেক কিছু আছে। এটা দর্শকদের দেখাই, এটা করে সেদিন দেবা। মনে হচ্ছে আচারের প্যাকেট, কিন্তু এটা আসলে এটা গরুর মাংসের। তো খুব ছোট কেটে দিয়েছে। ঐশী তুমিও খাও? হ্যাঁ আমি ট্রাই করবো। তো
এটার সাথে সাথে আমি একটু যোগ করতে চাই, দর্শক কিন্তু বারবার আমরা টানেলে ঢুকছি এবং আমরা দৃশ্য দেখছি, আমি এটা নিয়ে একটু ম্যাডাম আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে টানেল বা এই যে 400 কিলো পথ পুরোটাই কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা টানেলে যাচ্ছি এবং আমি যদি একটু বলি যে আমরা যেদিন গেলাম সেদিন হচ্ছে আমরা ট্রেনে যাইনি, সেদিন তো আমরা আমাদের যে পরিবহন ছিল সেই পরিবহনে গেলাম এবং সেই পথটা ছিল পুরো সড়ক পথ ছিল এবং টানেল ছিল কম। তো এইটা তো টোটালি মানে রেলের যে সংযোগটা সেটা হচ্ছে টানেলেই বেশি দেখতে পাচ্ছি। তো এই যে পাহাড়ের ভেতর দিয়ে এত টানেল, সেই লম্বা একটা পথ, তো এই এত লম্বা পথকে টানেলের মাধ্যমে যোগাযোগকে সহজ করা নিশ্চয়ই এই কাজটা এত সহজ ছিল না, সেই বিষয়টা যদি ম্যাডাম একটু আমাদের সাথে বলেন। এটা বলা যায় চীনের এমন একটা প্রকল্প আছে, মানে গ্রাম গ্রাম পরিবহন সব ব্যবস্থা যেমন কি বলে সুযোগ দেয়া, শুধু রাজপথ, সড়ক পথ এবং রেলপথ, এটা সিজা এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। কিন্তু চীনে যে সব প্রদেশে যেখানে যত কঠিন ভৌগোলিক অবস্থা না কেন ওখানে পথ নির্মাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এটা নিয়ে খুব বিপুল সংখ্যক টাকা ব্যয় করে পথ নির্মাণের জন্য। তারপর আমাদের দেশের নেতারা বলেন আপনি বা এই দেশে এই অঞ্চল সমৃদ্ধ হতে চাইলে প্রথম সড়ক নির্মাণ করতে হয়। সেই জন্য আমরা ওই দিন আসছি, আমরা সড়ক পথ দিয়ে এসেছেন বাস করে, তখন আমরা দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি। আজকে আমরা ট্রেন করে আসছি, শুধু এখন ইন্দ্র থেকে রাস্তা যাওয়ার ট্রেন আছে তা নয়, আমাদের আর একটা টিম আছে, তারা গতকাল রাস্তা থেকে রেখাচা যাচ্ছেন, ওখানে একটা রাউন্ড ট্রেন আছে এবং সমুদ্র উচ্চতার 4000 মিটার উপর, ওখানে ট্রেন কি বল রেলপথ নির্মাণ করতে আরো কঠিন। এই যে এটি বলছিলেন ম্যাডাম, আমি কালকে যখন আমাদেরকে একটা প্রোগ্রামে নিয়ে গেলেন যে সিচাং কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটা ছিল আমাদেরকে, তো আমরা সেখানে যাওয়ার পরে ম্যাডাম আপনি সম্ভবত বলছিলেন একটা বিষয় নিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে না এটা বোধহয় আমার দেশের দর্শকদেরও এই তথ্যটা যদি আমরা জানাতে পারি যে চীনে এরকম সিস্টেম আছে যে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা শুধু শহরেই না, তাদেরকে দায়িত্বের একটা অংশ, তাদের প্রফেশনের একটা বড় পার্ট চলে যায় দুর্গম এরিয়াগুলোতে, তাদেরকে পোস্টিং নিতে হয় এবং তাদেরকে দেওয়া হয়, তারা সেখানে যা শিখেন সেটা কোনো সমস্যা হলে তাদের অভিজ্ঞতার মাধ্যমে সেটা আবার মানে কিভাবে সেটা রিকভার করবে সেই চেষ্টাটা তারা আবার করতে পারেন, বা নতুন প্ল্যান দেওয়া বা অনেক কিছু তাদের সেটার সাথে সম্পৃক্ত থাকে। এই বিষয়টি নিয়ে যদি এটা হলো দেশ প্রশাসনের একটা নিয়ম। আপনারা দেখছেন এখন সিজাং হলো চীনের সীমান্ত অঞ্চলের একটা প্রদেশ, তো তার মতো আরও কিছু প্রদেশ আছে, তারা চীনের উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম চীনে, তারা তো কি বলে দক্ষিণ চীনের মতো অত আর্থিক অবস্থায় অত উন্নত হয়নি। সেই জন্য চীনের কেন্দ্র সরকার তারা সবসময় চেষ্টা করেন এবং ব্যালেন্স করতে চাচ্ছেন যে চীনের জেজিয়াং, চীনের কন্তং, চীনের বেইজিং বা মানে দক্ষিণ চীনে বা মধ্য চীনের যে ধনী প্রদেশগুলো, তারা সীমান্ত অঞ্চলের প্রদেশকে সাহায্য করলেন। এটা সিস্টার বা বোনের বা সম্পর্ক তৈরির একটা ব্যবস্থা করেছে বহু বছর ধরে। তারা সেই প্রদেশের সরকারি কর্মকর্তা এখানে পাঠান, সেই প্রদেশ থেকে উন্নত মানের প্রযুক্তি এখানে যোগ দেন, তারপর ওখান থেকে আর্থিক অবস্থাও দেন। সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিনজি এসে ওখানে একটা আধুনিক শহর আমার মনে হচ্ছে, কিন্তু ওখানে অনেক কিছু তো চীনে অন্য প্রদেশ থেকে আনা হয়েছে। তারপর গতকাল আমি শুনেছি একটা মজার বিষয়, তারা এখানে বেজিং থেকে বা চুনচিং থেকে বা ফুজিয়ান থেকে যে লোকজন আসছে, তারা এখানে বিভিন্ন জেলা বিভিন্ন শহর যাচ্ছেন। যে শহরে যান তাহলে সেই শহর ওই স্পন্সর করা যে প্রদেশে কিছু ভাব থাকে,
যেমন চংচিং চীনের আরেকটা কি বল কেন্দ্রীয় শাসিত অঞ্চল বেজিং মতো ওখান থেকে আসা এখানে কর্মকর্তারা এখানে একটা শহর যেভাবে নির্মাণ করেছে একটা ছোট চংচিং মতো যেহেতু ওখানে পাহাড়ি অঞ্চল ওইভাবে যে চংচিং যে বাড়ি ঘর বানানোর মতো ওইভাবে বানিয়েছেন তো এরকম শুধু সিজাং নয় চীনের সিনজিয়াং অথবা ইন্নার মঙ্গোলিয়া ওখানে এরকম সিস্টেম আছে যাতে চীনের প্রত্যেক প্রদেশ দ্বারা কেন্দ্রীয় সরকারের যে পরিচালনায় বা নেতৃত্বে সব একসাথে হাতে হাত মিলিয়ে আমরা উন্নত হওয়ার পথে এড়িয়ে যাই এবং এখানে আমাদের সিএমজির কর্মকর্তাও এখানে আসেন প্রতি বছর আমাদের এখানে এমন একটা বিজ্ঞাপন বা নোটিশ পাই সিজাং বা সিনজিয়াং বা অন্য সীমান্ত অঞ্চলে 2-3 বছর কাজ করতে যদি কেউ স্বেচ্ছাসেবক হিসেবে যেতে পারেন যে তোমার যে কাজে অভিজ্ঞতা এখানে এসে তাদেরকে শেয়ার করতে পারেন আমি আপনার এই কথাটার সাথে একটু যোগ করি যে এই যে এরকম একটা কথা কিন্তু আমি সবসময় শুনি যে চীন এখন যে উন্নয়নশীল দেশ হলেও মানে বলা যায় যে বিশ্ব দাবিয়ে বেড়াচ্ছে তো এই উন্নয়নের পেছনে অনেকগুলো বিষয় আছে তার মধ্যে আসলে এটি একটি পদক্ষেপ বলা তো যেতেই পারে তাই না যে প্রশাসনকে যখন এইভাবে কন্ট্রোল করা হয় বা এইভাবে সিস্টেমেটিক ওয়েতে আসলে তাদেরকে কাজে লাগানো হয় তো ডেভেলপমেন্টে এটা একটা বড় মানে অবদান রাখতে পারে এটা নিশ্চয়ই আমরা এটাকে ম্যাডাম আরেকটা কথা যেটা বললেন আমি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে সামিটটা হয়েছিল সেখানে চায়নার সরকারের আমন্ত্রণে আমার আসার সুযোগ হয়েছিল ম্যাডাম যে কথাটা বললেন যে চায়না সরকার প্রথমেই চিন্তা করে একটা জায়গাকে বা একটা এলাকাকে উন্নত করতে হলে সেখানে সবার প্রথম রাস্তা তৈরি করতে হবে আমি ওই সামিটে মানে অংশ নিয়ে এটা দেখেছি যে চীনা সরকার সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য কাজ করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পেশার মানুষের যেমন আমি যারা কৃষিকাজ করে তাদের একটা এলাকায় ঘুরে দেখেছি যে কৃষিকাজ যারা করে তাদেরকে চীনা সরকার কৃষিকাজ করার জন্যই রেখেছে তাদেরকে বলে নাই যে তুমি শহরে এসে অন্য কাজ খুঁজে নাও বা কর্মসংস্থান খুঁজো তাদের জন্য আলাদা বিল্ডিং করা হয়েছে তাদের জন্য তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল কলেজ এমনকি ভার্সিটিও সেখানে করা হয়েছে ইউনিভার্সিটি এবং তাদেরকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে যেগুলো দিয়ে তারা চাষাবাদ অনেক দ্রুত করতে পারে অনেক বেশি পরিমাণে জমি চাষাবাদ করতে পারে সুতরাং এই যে ব্যাপারটা চীনা সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করে আমি এই ব্যাপারটা প্রত্যেকটা জায়গায় দেখেছি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বেজিং সাংহাইয়ের মতো বড় বড় এলাকাতেও আমি দেখেছি সাধারণ মানুষ খুব সুখী চীনে কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত এখানে প্রত্যেকটা মানুষ খুব ম্যাডাম আরো সুন্দর করে বলতে পারবেন প্রত্যেকটা মানুষ তার যে যতটুকু তার প্রয়োজন তার মৌলিক চাহিদা ততটুকু সে পায় এবং এখানে শ্রেণী বৈষম্যটা অনেক কম একজন খুব ধনী আবার একজন খুব গরিব ম্যাডাম এই জিনিসটা হয়তো বা চীনা সরকার খুব মানে ব্যালেন্স করার চেষ্টা করে আজকে বিকালে আমরা এখানে ট্রেনে আসার আগে একটা বাজারে গিয়ে এক মা ও মেয়ের সাথে দেখা করেছি তখন আমিও তাদের গল্প শুনে আমি আসলে মুগ্ধ হয়েছি এবং তারা তার মা তার মেয়েকে নিয়ে যে বড় বাজারে যে বড় দায়িত্ব নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন ওখানে আশেপাশে যে গ্রাম বিশেষ করে গ্রামবাসী থেকে যতটুকু সাহায্য করতে পারেন তারা যেভাবে সাহায্য দিচ্ছেন আমি তার মেয়েকে জিজ্ঞেস করছি তোমার ভবিষ্যতের স্বপ্ন কি বা তোমার পরবর্তী লক্ষ্য কি ও বলছে আমরা চেষ্টা করি আরো বেশি লোককে সাহায্য করতে পারবো কিনা দর্শক আমরা তো এতক্ষণ নানা বিষয় সম্পর্কে শুনছিলাম আপনাদেরকে এর আগে বলেছি যে আমরা হচ্ছে বেশ কয়েকজন কিন্তু এই সফর সঙ্গী আমাদের আছেন তো আমাদের আরো একজন সফর সঙ্গী হচ্ছেন মামুন খান যিনি প্রযোজক হিসেবে কাজ করছেন বাংলা ভিশনে তিনিও আজকে আমাদের সঙ্গে আছেন এবং আমি একটু আমন্ত্রণ জানাতে চাই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মামুন খান উনি আসলে এই সফর তার কাছে কেমন লেগেছে এই সম্পর্কে আমরা তার কাছে জানতে চাইবো ভাই আপনি লিচু খেতে খেতে বলতে পারেন ধন্যবাদ আপু এটি মানে চাইনিজ লিচু তো এই লিচুটা
আগে আমি ওই সেই কথায় ফিরে যাই যে কেমন লাগছে আসলে। আমাদের বাংলা একটা প্রবাদ আছে যে অধিক সুখের পাথর, আমার হচ্ছে যে অধিক বিস্ময়তা স্তব্ধ। মানে আমি এতটাই বিস্মিত হতে 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 বিস্ময়ের মাত্রা এতই ছাড়িয়ে গেছে, এখন আর মানে খুব অল্প কথায় বা বেশি কথা এটা এই মুগ্ধতার যে অনুভূতি প্রকাশ করার ক্ষমতা একেবারেই লুপ্ত হয়ে গেছে। এটা বলি যে এমনিতে তো একটা ধারণা থাকে, হ্যাঁ, যেমন ধরেন ইসরাত আমিষ, উনি একটা নাম, উনি তাকে দূর থেকে এক ধরনের মনে হইতো, এখন কাছ থেকে আরেক ধরনের মনে হচ্ছে। চায়না বিশেষ করে যে সিজান প্রদেশ, এটাও ঠিক এরকমই। মানে আমরা ভাবতাম যে চায়না কি একদম আমাদের কাছে, কিন্তু চায়না কি বাংলাদেশে প্রচুর ব্যবহৃত জিনিসপত্রের একটা বড় অংশ চায়না থেকে যায়। সিজানটা কি, এটা হচ্ছে খুব পাহাড়ি উঁচু এলাকা। আমরা ছোটবেলায় বই পড়েছি যে পৃথিবীর ছাদ বলা হয় সিজানকে বা তিব্বতকে। ওই পানির মালভূমি আছে এখানে, মানস সরোবর আছে। তার চেয়েও আগে আমরা শুনেছি যে অতীশ দীপঙ্কর এখানে এসে ধর্ম প্রবর্তন করেছেন বা প্রচার করেছেন। তো সেই সব মিলে এই জায়গাটা, এই অঞ্চলটা আমার কাছে ছিল একটা কল্পনার জগৎ। আমি যখন সেই কল্পনার জগতে নিজে এসে নামলাম, তখন সেই যে বললাম একটু আগে, বাস্তবের এই অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাকে সত্যিকার অর্থেই মানে শুরুতেই যেটা বললাম যে বিস্ময়ের একেবারে গভীর স্তূপের নিচে ফেলে দিয়েছে। সেখান থেকে আমি আর ভাসতে পারছি না যে কি বলবো, কি দেখতেছি এতই। এই যে কালকে আমরা এখান থেকে লাসা থেকে যে আমরা যেখানে গেলাম, যে তিজারা শহর যাওয়ার পথের যে দৃশ্য, প্রথমে ভাবলাম যে এইটা যদি এই দৃশ্যের ছবিটা যদি না তুলি এটা বোধহয় মিস হয়ে যাবে। একটু পরে আরেকটা, কিন্তু এরটুকু এগুলো যে মানে এটার তুলনায় কিছুই না। মনে হয় যে কোনো একটা জায়গা দাঁড়িয়ে একটা সেলফি করার মতো এবং একটা একেবারে পোস্টার ধরার মতো ছবি। বারবার যতই চাচ্ছি যে আমাদের সাথে রায়ান ভাই আছেন ক্যামেরা পেছনে, উনি বলতেছেন যে মানে দেখবেন যে আসলে মানে প্রথম যেটা মনে হচ্ছে এটাই আপনাকে অভিভূত করছে, কিন্তু 5 কিলোমিটার পরের যে দৃশ্যটা, 10 কিলোমিটার পরের যে দৃশ্যটা, কোন দৃশ্যটা যে আপনি মানে মানে একটার চেয়ে আরেকটা। তো এই অভিজ্ঞতা আসলে মানে খুব অল্প কথায় বলা যাবে না। আমি শুধু এটা বলি যে আমরা যে জেলা নামটা কি, মানে আমরা যে নিংচি, যে এইটা আমরা অনেক গল্প করি যে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, এগুলো হচ্ছে স্বর্গের দেশ, কিন্তু আমার মনে হয় যে সত্যিকার অর্থে আমি তো আর এত দেশ ঘুরি নাই, আমার কাছে এটা একটা স্বর্গের একটা টুকরো মনে হয়েছে। এই যে একদম যে মানে এত আমি বারবার প্রশান্তি, এত নির্জনতা, এত সৌন্দর্য, কিন্তু দূষণ নাই, চিৎকার নাই, আওয়াজ নাই, কোলাহল নাই, মানুষের এত ইয়া নাই, কিন্তু মনে হবে যে লক্ষ মানুষ একদিক দিয়ে হেঁটে যেতে পারবে এরকম পরিসর দেওয়া আছে। হয়তো দিনে হয়তো 100 জন মানুষ মুভ করে না, কিন্তু পরিসর মানে হয়তো যদি ঘন্টা 10,000 মানুষ ওই দিক দিয়ে হাঁটে, কোথাও কোনো গোছানো পরিকল্পিত এবং প্রকৃতিকে তার নিজের জায়গায়, নিজের বৈশিষ্ট্যকে ঠিক রেখে, অক্ষুণ্ণ রেখে, প্রত্যেকটা এমনকি একটা ছোট গাছ, এই গাছটাও যাতে তার মতো করে বড় হইতে পারে, সেই পরিসরটা তাকে দিয়ে এখানে এই ধরনের উন্নয়ন করেছে। এটা আমার কাছে আরেক ধরনের বিশ্ব, আরেক ধরনের মুগ্ধতা। সেই জন্য অনেক শহরবাসীরা এখানে এসে মানে মাথা একটু ঘাড়ি রেখে দেন, নিজের শান্তি পান, আবার মনে হয় পুরো যে গায়ে শক্তি পেয়ে আবার ফিরে যাবে নিজের চাকরির জায়গায়। মানে যারা স্ট্রেস ভালো জায়গা। সর্বশেষ বিষয়টা বলি যে আমাদের যে একটা মার্কেটে গেলাম, স্থানীয় একটা মার্কেটে, এখানকার যে একটা ফ্যামিলির সাথে আমাদের দেখা হলো, মা, মেয়ে এবং একটা বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলেটা আমার বন্ধু হয়ে গেছে। আমি যেটা দেখতাম যে তারা যে আমাদেরকে উপঢৌকন দিবে, উপহার দিবে, উপহার দেওয়ার মধ্যে তাদের যে বেকুলতা, তাদের যে নিবেদনের যে তীব্রতা, এইটা আমাকে বিস্মিত করেছে। প্রথমে তার 2 খাঁচি ফল আমাদেরকে দিয়েই দিবে, আমাদের আনার সুযোগ নেই, মানে না নিলে কষ্ট পাবে এরকম। যখন দেখলো যে না, এটা আমরা নিতে পারছি না, আমার সুযোগ নেই, তাদের দোকান থেকে দৌড়ে গিয়ে সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো। এবং বাচ্চা ছেলেটার যে দৌড় দেখলাম, মনে হয় যে
এটা পৃথিবীর সবচেয়ে একটা মহৎ কাজ করতে যাচ্ছে, এটা যেন কোনোভাবে মিস না হয়। ও আমাদেরকে আসলে যে আপ্যায়ন করতে পারছে এটাতে ও ভীষণ আনন্দিত। এটা তার কাছে একটা সুন্দর স্মৃতি। এটা একেবারে আমার গ্রামের কথা মনে করে দিল। আমি দেখলাম এখন হয়তো ওই যে একটু আগে আমরা কথা বলতেছি, এখন এতটা নাই, মানে আরেকজনকে বিলিয়ে দেওয়ার যে ব্যাকুলতা এটা নাই। তারপরেও গ্রামে দেখবেন মানুষ যদি কখনো কাউকে কিছু দেয় এইভাবেই দেয়, মানে সমস্ত উজাড় করে, সমস্ত কিছু মানে সমর্পণ করে একজনকে দিতে চায়। সেই জন্য আমি ওই সিচুয়ান থেকে আসা ওই মেয়েকে জিজ্ঞেস করেছি, তুমি কেন এখানে থাকতে পছন্দ করো? ও বলে এখানে জায়গা সুন্দর, আবহাওয়া ভালো, এবং এখানকার মানুষ খুব সরল এবং খুব বন্ধুত্ব। খুব সরল। এই কারণেই আসলে গ্রাম আমাদের যেটা হয় যে আমরা গ্রামকে আর গ্রামের জায়গায় রাখতে দিই, এখানে নগর করতে চাই, উন্নয়ন করতে চাই। উন্নয়ন দরকার আছে, কিন্তু এটা চেঞ্জ করে না, সোলটাকে, আত্মাটাকে চেঞ্জ করে না। যে আমি যে চেঞ্জ করে না, যেটা বললাম যে একটা ছোট্ট চারা গাছ বা একটা বন ফুলের গাছ, এই বন ফুলের গাছটাকেও কিভাবে রক্ষা করা যায় সেই যে প্রচেষ্টাটা দেখে আসে। আমাদের উচিত গ্রামকে, গ্রামের মানুষদেরকে তার আত্মাটা যেন গ্রামের সহজ সরল প্রবাহমানতার মধ্যে থাকে, সেটা রেখেই যেন হয়। আচ্ছা, একটু আগে এখানে আমি সুযোগ পেয়েছি আমাদের দুজন সুন্দরী মুখ থেকে বাংলা গান শুনেছি। তারা আমি আপনার মুখ থেকে আমি কি একটা ছোট্ট বাংলা কবিতা শুনতে পাবো? আমি একটা মানে ধরেন আমাদের বাংলা সাহিত্যের আমার খুব প্রিয় একজন কবি আছে, তার একটা লাইন শোনাতে। ওকে, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। তার একটা কবিতা আছে যে আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে চিপচিপে স্বরের ভিতর এক নিরালা বিরোধ, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাড়ের শাখার পিছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্ন ভূমির জলের গন্ধ ছেড়ে আকাশে রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিলাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমস মেরে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের পাখায় পিষ্টলের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের মৃত্যু। তাহলে আজকের এই জীবনের টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না ব্যর্থতা ও স্বাদের অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে যারা প্রফেশনাল আবৃত্তিকার তারা হয়তো বলবে যে সাহস ভালো একদম ন্যাচারাল যে আমার মতো করে। মামুন ভাই কিন্তু পুরো ট্যুরে একটু চুপচাপ থাকেন বা একটু কম কথা বলেছেন, আমরা যেরকম একটু বেশি মানে বলি বা প্রকাশ করি, কিন্তু মামুন ভাই একটু চুপচাপই থাকেন, শুধু উনি দৃশ্য দেখে শুধু ভিডিও বা ছবি নিচ্ছেন দেখছি। কিন্তু আসলে ওনার যে অভিব্যক্তি আজকে আমরা আসলে শোনার মাধ্যমে ওনাকেও কিছুটা আমরা বুঝতে পারলাম, পাশাপাশি দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং আমরা মনে হয় অনেকগুলো বিষয় নিয়ে আসলে আজকে কথা বলেছি। কিন্তু আমি চাই আসলে সব কথা একই সাথে না বলে কিছু কথা দর্শকদের জন্য রেখে দেই, কারণ আমরা আরো অনেক বিষয় আমাদের জন্য অপেক্ষা করছি, আরো নতুন নতুন অনেক ইভেন্ট অপেক্ষা করছি, এবং আমি বলবো দর্শকদের জন্য কিছু সারপ্রাইজও অপেক্ষা করছে। তো আমরা আমাদের এই জিনিসগুলো পরবর্তীতে দর্শকদেরকে হয়তো বা আরো অন্যান্য আয়োজনের মাধ্যমে হয়তো আমরা সেটা জানাবো। তো আমাদের সঙ্গে আমাদের 3 অতিথি যারা যুক্ত ছিলেন, ইসরাত আমিন, আনন্দী এবং মামুন খান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলে রাখি যে ক্যামেরার পেছনে আমাদের আরেক সহযাত্রী আছেন নাজবুল হক রাইয়ান সিএমজি বাংলা থেকে, তিনিও কিন্তু আমাদের সাথেই আছেন, কিন্তু আসলে ক্যামেরার পেছনের কাজটি যেহেতু তাকে করতে হচ্ছে তাই আসলে আমাদের সামনে তিনি যোগ দিতে পারছেন না। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে যে আরো কোনো আয়োজনে, সিজাকের কোনো আয়োজনে আপনারা তাকে পাবেন নিশ্চয়ই। এবং আমাদের এই সিজাক সফর নিয়ে নতুন নতুন তথ্য
আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরো জানাবো, আমাদের অভিজ্ঞতাও শেয়ার করবো, নিশ্চয়ই মজার কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো। আবার দেখা হবে আপনাদের সঙ্গে সিএমজি বাংলা, সিআরআই বাংলা এবং ঢাকা স্টুডিওর পেজ থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন।